আমার দোকানে স্বাগতম। এ যেন পাহাড়, নদী আর ঝর্ণার অপরূপ এক মেলবন্ধন। প্রকৃতি প্রেমীদের কাছে যেন এক স্বর্গরাজ্য। এখানে প্রকৃতি যেন তার সকল সৌন্দর্য মেলে রেখেছে প্রদর্শনের জন্য। এমন মানুষ পাওয়া দুষ্কর যার এখানটায় এসে মন ভালো হয় না। জি, এতক্ষণে হয়তো বুঝেই গিয়েছেন কি থাকছে আজকের এই ভিডিওতে। ওয়েলকাম টু দ্য সিটি অফ হিল। এটি এমন একটি জেলা যেখানে মানুষের শত কষ্ট হলেও কেন যেন বারবার আসতে চায়। আর আজকের এই ভিডিওতে থাকছে মূলত 2 দিনে কিভাবে বান্দরবানের সিটি এবং থানচির নাফাকুম ট্যুর দিয়ে আসা যায়। ঢাকা থেকে রাত 10টায় বাসে চড়ে আমরা খুব ভোরে বান্দরবান সদরে গিয়ে পৌঁছাই। সেখানে গিয়েই আমরা আগে আমাদের সকালে নাস্তা সেরে নেই এবং এরপরে 8টার আগে আমরা বাস স্টেশনের দিকে যাই, কারণ আমাদের আগে থেকে প্ল্যান ছিল আমরা বাসে করে এবার থানচি যাব। নর্মালি আপনারা চাঁদের গাড়িতে করে যেতে পারেন, সেক্ষেত্রে খরচটা হয় আসা যাওয়া 10,500 টাকা। আর চাঁদের গাড়িতে গেলে একটা লাভ হচ্ছে আপনি যাওয়ার পথে নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত, ডাবল হ্যান্ড ভিউ এবং টাইটানিক ভিউ এগুলো যাওয়ার সময়ই দেখে যেতে পারবেন। তবে আমরা এগুলো আসার সময় দেখব ভেবে বাসে যাওয়ার জন্য ডিসিশন নিই। সকাল 8টায় আমরা থানচির যে প্রথম বাস রয়েছে সেটি ধরি। অতিরিক্ত ঠান্ডা আর সকালবেলা রোদ না থাকায় আমরা আর বাসের ছাদে তখনই ওঠার সাহস করিনি, যদিও কিছুক্ষণ পরে আমরা আবার বাসের ছাদে উঠে যাই। 4 ঘন্টার জার্নির এই যাত্রায় এত পরিমাণ মানুষ ছিল যে তখন বান্দরবান টু থানচির এই বাসকে ঢাকা বা চিটাগংয়ের সিটি বাসের মতো মনে হচ্ছিল। এই দাদা আমার সিট দিব বলে উঠাই দিয়ে এখন এই যে ভাই, নাম কি আপনার? মোহাম্মদ ইকবাল হোসেন। হ্যাঁ, মোহাম্মদ ইকবাল হোসেন। এই ইকবাল ভাই ভিলা দিয়ে তুলে দিয়ে এখন কষ্ট করে যাইতে হচ্ছে থানচি। কেউ কেউ বান্দরবান যদি আসেন আপনারা কখনো এই কি বলে বান্দরবান টু থানচি যে বাস, এই বাসে ভুলেও কেউ উঠবেন না। এই বাসে ভুলেও কেউ উঠবেন না। এরকম এই রাস্তায় লোকালদের একমাত্র ট্রান্সপোর্ট যেহেতু বাস, সেক্ষেত্রে একটু ভিড় হবে, এটাই স্বাভাবিক। আর বাসে ভাড়া বান্দরবান থেকে থানচি পর্যন্ত গেলে 280 টাকা পার জন। যাওয়ার পথে এই যে সুন্দর ভিউগুলো, আমরা যদি বাসের ভেতরে থাকতাম তাহলে হয়তো এগুলোর উপভোগ করা হতো না। যদি আপনারা চাঁদের গাড়িতে যান সেক্ষেত্রে পেতে পারেন, তবে চাঁদের গাড়ির চেয়ে বাসে এই রোডটা একটু অনেকটা রিস্কি মনে হলো আমার কাছে। যাই হোক, দেখতে দেখতে 12:30-এর দিকে আমরা গিয়ে থানচিতে পৌঁছাই। থানচি কিংবা এই রোডে যাওয়ার যারা প্ল্যান করে আসেন তারা অবশ্যই 5 থেকে 8 কপি এনআইডি ফটোকপি করে নিয়ে আসবেন। এটা কিন্তু মাস্ট, কারণ আপনার কিছু দূর পরপরই কিছু চেকপোস্ট আছে যেখানে আপনার এগুলো শো করতে হবে, এবং থানচিতে বেশ কিছু ফর্মালিটিস আছে, যেমন থানা, বিজিবি ক্যাম্প, এই সব জায়গায় আপনার এনআইডির ফটোকপি দিতে হবে। আমরা সকল ধরনের ফর্মালিটিস শেষ করে প্রায় ততক্ষণে 2টো বেজে যায়। 2টোয় আমরা থানচি থেকে রেমাক্রির উদ্দেশ্যে রওনা করি বোটে করে। আর এই জার্নিটা আমার কাছে পাহাড়ি বোট জার্নির মধ্যে সব থেকে বেস্ট মনে হয়, কারণ আমার মনে হয় যে থানচি থেকে রেমাক্রির যেই সাঙ্গু নদীর যে অংশটা, এই অংশটা সব থেকে সুন্দর একটা জার্নি। এখানে যেই বোটগুলো আছে এগুলো আপনার সর্বোচ্চ 5 জন উঠতে পারবেন, 5 জনের বেশি উঠা যায় না। আর 5 জনের রেমাক্রি পর্যন্ত আসা যাওয়া তারা 4,500 টাকা বা কোনো কোনো ক্ষেত্রে 5,000 টাকা নেই। দিনে দিনে পানি কমে যাচ্ছে, সামনে আরো পানি কমে যাবে, তখন হয়তো বেশ কিছু জায়গায় নামতে হবে। কিন্তু এখন যেহেতু পানি কম ছিল তাই আমাদের শুধুমাত্র একটা জায়গায় নেমে একটু সামনে হেঁটে যেতে হয়। প্রায় 2 ঘন্টা বোট জার্নি শেষে আমরা 4:20-এর দিকে রেমাক্রিতে পৌঁছাই। কেউ যদি জীবনে পাহাড় ট্রেকিং নাও করে সে লোকও খুব সহজেই এই রাস্তায় হাঁটতে পারবে, কারণ এখানে আসলে উঁচু নিচু খুব একটা নেই। এই যে ঝিরি দেখছেন, এই ঝিরির দুপাশ ধরে হেঁটে নাফাকুম, আমি এখন পর্যন্ত যাওয়া যায়। কখনো বা এই পাশে কখনো বা ও পাশে, মাঝখানে কয়েকবার পার হতে হয়। 2-3 ঘন্টা আর্মি ক্যাম্প নিছে, বিজিবি ক্যাম্প নিছে, পুলিশ ক্যাম্প নিছে, সব ক্যাম্প দূরে পরে দাদা 3 ঘন্টা এদিক সেদিক দূরে পরে 2টা বাজে থানচি থেকে রওনা দিয়া রেমাক্রি এসে এখন আমরা নাফাকুমের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করলাম। এই দাদাকে সবাই চিনে রাখবে, এটা বেশি দুষ্ট দাদা, বেশি দুষ্ট এই দাদা শিখছেন। তবে ঠিক আছে দাদা, হাঁটেন। কথা যারা আমি এখন নাফাকুম সাইডটাতে আসবেন
তারা কয়েকটা বিষয় মাথায় রাখবেন। প্রথমত আপনারা প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো, বিশেষ করে হচ্ছে এনআইডির ফটোকপি 5-6 কপি করে নিয়ে আসবেন, না এটার জন্য খুব বেশি পেন খাইতে হবে। আর এরপরে হচ্ছে মানে সম্পূর্ণ দায়িত্ব কখনো গাইডের উপর দিয়ে দিবেন না। গাইডের উপর দিলে কি হয়, ও ওর মন মর্জি অনুযায়ী কাজ সব করে রাখে, কোথায় কত টাকা না টাকা মানে খুব এলোমেলো অবস্থা করে ফেলে, যেটা আমরা পড়ছি। তো যারা আসবেন তারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। কিছু কিছু জায়গায় অনেক বেশি সাবধানতা অবলম্বন করেই হচ্ছে হাঁটতে হয়, কারণ অনেক ধারালো পাথর এবং কিছু বড় বড় পাথর আছে, আবার কিছু উঁচু জায়গা আছে যেখান থেকে আপনি পা পিছলে পড়ে গেলে হচ্ছে পাথরের উপর পড়বেন এবং বড় ধরনের ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। মাঝপথে আবার পাড়ার কিছু লোকজন যারা রাস্তায় কয়েকটা দোকান করে, যেখানে আপনি চাইলেই শুকনা খাবার কিনে নিতে পারবেন তাদের কাছ থেকে। আমাদের যেহেতু রেমাক্রি পৌঁছাতেই প্রায় 4:30 বাজে, আর ওখান থেকে রওনা দিয়ে আমরা যত সম্ভব তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছিলাম, যাতে সন্ধ্যার আগে হচ্ছে আমরা নাফাকুম পাড়ায় পৌঁছাতে পারি। যে কারণে আশেপাশে কোথাও দেখা বা রেস্ট করার খুব একটা টাইম দেইনি, আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে নাফাকুম পৌঁছানোর জন্য চেষ্টা করি। আমি এখন নাফাকুম, যারা আসবে আমার দোকানে স্বাগতম। প্রায় 1 ঘন্টা 30 মিনিট হাঁটার পরে আমরা নাফাকুম পাড়ায় গিয়ে পৌঁছাই। সেখানে গিয়েই নাফাকুম পাড়ার এক দাদার বাসায় আমরা উঠি, আর সেখানেই হচ্ছে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়। হ্যাঁ, পাড়ার এই অংশটাই ছিল, আর এই পাশটা নতুন করছে। এখানে সবগুলো মানুষ থাকার ব্যবস্থা করছে। পাড়ার মানুষজন থাকে ওই পাশে, আর এই পাশে এমনিতে কটেজ করে দিছে। ওখানে প্রায় প্রত্যেকটা বাসায় হচ্ছে তারা গেস্ট রাখে এবং হচ্ছে তাদের খাবারের ব্যবস্থা করে দেয়। সেক্ষেত্রে তারা প্রতিজনের কাছ থেকে হচ্ছে থাকার জন্য 200 টাকা এবং খাবারের তাদের 2টা প্যাকেজ আছে। একটা হচ্ছে ডিম, আলু ভর্তা, ডাল এবং হচ্ছে মুরগি, আলু ভর্তা, ডাল। মুরগি আলু ভর্তা দিয়ে খেলে হচ্ছে 200 টাকা এবং ডিম আলু ভর্তা দিয়ে খেলে হচ্ছে 150 টাকা তারা রাখে। এই হচ্ছে নাফাকুম জলপ্রপাত, যেটি দেখার জন্য এত দূর থেকে এতটা কষ্ট করে এখানে আসা। সকালবেলা অনেক বেশি ঠান্ডা হওয়ায় আসলে নামা হলো না। যদি গরমকাল হতো বা মানে ঠান্ডাটা কম থাকতো তাহলে হয়তো নামার চিন্তা ভাবনা ছিল, কিন্তু যেহেতু ঠান্ডা অনেক বেশি তাই আর এই দুঃসাহস করি নাই। কালকে নাফাকুম আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়, যে কারণে আর সন্ধ্যায় শর্ট নেই নাই, আপডেট দেয় নাই কোনো। এখন হচ্ছে এই যে সকালবেলা প্রায় 9:30 10টা প্রায় নাফাকুম থেকে আবার রেমাক্রির উদ্দেশ্যে রওনা হলাম। গতকাল যে পথ ধরে আমরা হেঁটে হেঁটে হচ্ছে নাফাকুম গিয়েছিলাম, আবার সেই একই পথে আবার রেমাক্রির দিকে যাচ্ছি। রেমাক্রি থেকে থানচি হয়ে আবার বান্দরবানের দিকে যাব। আর রেমাক্রি যাওয়ার পরেই মূলত আমাদের বোট নিয়ে হচ্ছে একটু ঝামেলা বাঁধে। আর বোট সিন্ডিকেট নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে। যারা প্ল্যান করছেন নাফাকুম বা আমিয়াখুম যাওয়ার জন্য তারা দেখে নিতে পারেন, হয়তো আপনাদের কিছুটা হলেও উপকার হবে। এই ছিল আমাদের নাফাকুম পর্ব। এবার আমরা থানচি থেকে হচ্ছে বান্দরবনের দিকে যাব এবং চাঁদের গাড়িতে যেহেতু যাব, আমরা যাওয়ার সময় হচ্ছে নীলগিরি, যাওয়ার সময় হচ্ছে আমরা নীলাচল, ডাবল হ্যান্ড এবং হচ্ছে শৈলপ্রপাত, এই জায়গাগুলো দেখে দেখে যাব আমরা। প্ল্যান মোতাবেক নীলগিরি আসার পরে আমরা হচ্ছে নেমে যাই এবং সেখান থেকে টিকিট করে আমরা ভেতরে ঢুকি। যে এখানে কিছু কটেজ আছে থাকার, একটা মানচিত্র ম্যাপ দেয়া আছে। এখানে মূলত দুপুরের আগে আসতে পারলে ভালো। দুপুরের আগে আসলে হয় কি, সুন্দর দৃশ্য মানে কুয়াশাচ্ছন্ন পাওয়া যায়, মানে কুয়াশা মেঘের মতো কুয়াশা পাওয়া যায় আর কি। যদিও এখন সবাই এটারে মেঘ বলে, কিন্তু শীতকালে এখন তো মেঘ নেই, এখন সব কুয়াশা। এটা হচ্ছে সানসেট পয়েন্ট, এই যে সূর্য অস্ত যাচ্ছে। এইটা একটু ভিন্ন, এই ফুলগুলো সচরাচর যারা শহরে থাকেন তারা দেখবেন না, এগুলো পাহাড়ি জঙ্গলি এক ধরনের ফুল। এই সাইডটাতেও কিছু বসার জায়গা আর ছবি টবি তোলার মতো কিছু জায়গা করে দেয়া আছে।
মূলত পাহাড়ের উপরে গুছালো একটা জায়গা আর কি, আর কিছু কটেজ আছে ওইদিকে, ওটা রেস্টুরেন্ট সম্ভবত। হ্যাঁ, রেস্টুরেন্ট। এই হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ। এটা আসলে সকালবেলায় সুন্দর, কারণ সকালবেলায় বর্ষাকালে হচ্ছে নিচে মেঘ থাকে, এখন তো শীতকালে যেটা থাকে এটা হচ্ছে কুয়াশার লেয়ার একদম এপাশ থেকে এপাশ পর্যন্ত পুরোটা ঢাকা থাকে, মানে নিচের কিছু আর দেখা যায় না। ভালোই সুন্দর থাকে, এর আগেও আমি কয়েকবার দেখেছি এটা। তবে শৈলপ্রপাতটা আর দেখা হলো না, কারণ আমরা ওই পর্যন্ত যেতে যেতে তখন সন্ধ্যা হয়ে যায়, যে কারণে আর দেখা হয়নি। যাই হোক, এই হলো আমাদের 2 দিনে বান্দরবান সিটি এবং হচ্ছে নাফাখুম ট্যুরের ডিটেলস। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।